বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আমি প্রফেসর মোহাম্মদ কফিলুর রহমান, গণিত বিভাগ, রাজশাহী কলেজ। আমি তোমাদের স্থিতিবিদ্যা পড়িয়েছি সিকিউ। আজকে আমরা এমসিকিউ করব। আজকে আমাদের প্রথম লেকচার। আশা করি সবাই উপভোগ করবা। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একদম সাধারণ জিনিস দিয়ে শুরু করতে চাই। প্রথমে আমাদের খুবই সাধারণ, আমরা যে সূত্রগুলো জানি স্থিতিবিদ্যার, সেই সূত্রগুলোই আমরা ব্যবহার করে আমরা আমাদের প্রবলেমগুলো সলভ করব। একটু মনোযোগ দিয়ে দেখবা, এই ধরনের প্রবলেমও পরীক্ষায় থাকে, কাজেই সহজ বলে আবার নেগলেক্ট করলে হবে না। প্রথমে আমাদের দুটো বল দেওয়া আছে, 7 নিউটন ও 8 নিউটন, মানে দুইটি বল এক বিন্দুতে পরস্পর 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত হলে এদের লব্ধির মান কত? খুবই সিম্পল প্রশ্ন। এখানে আমরা যে সামান্তরিক সূত্র জানি, বলের সামান্তরিক সূত্র, অনেক সূত্র আছে যে সূত্রগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রবলেম সলভ করতে পারি। প্রথমে আমাদের দুটো বল দেওয়া আছে এবং বলদ্বয়ের অন্তর্গত কোণ দেওয়া আছে, তাহলে এদের লব্ধি কত? আমাদের খুবই সাদামাটা প্রশ্ন। দুটো বল দেওয়া আছে এবং তাদের বলদ্বয়ের অন্তর্গত বা মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তাহলে তার লব্ধি কত? তাহলে আমরা জানি লব্ধি, আমরা তো ডিটেলস দেখার কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট প্রবলেমটা কিভাবে আমরা করতে পারি সেটা বলছি। তাহলে আমাদের লব্ধি হলো, লব্ধি আর, লব্ধি যদি আর হয় তাহলে আমাদের এই সূত্রটা হচ্ছে কত? রুট ওভার, একবারে লিখছি, রুট ওভার দুটো বল দেওয়া আছে, একটা 7 নিউটন, একটা 8 নিউটন, অর্থাৎ রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টুয়াইস পি কিউ কস আলফা। এই সূত্র আমরা ব্যবহার করলে আমাদের লব্ধির মান আমরা পেয়ে যাব। অর্থাৎ আমাদের 7 স্কোয়ার আমি একবারে লিখবো, প্লাস পরেরটা হচ্ছে আমাদের 8n, অর্থাৎ 64 প্লাস 2, তারপর 2 7 8 cos আলফা। বলদ্বয়ের অন্তর্গত কোণ যদি আমাদের কোণ দেওয়া আছে, আমরা এটা একবারে ব্যবহার করতে পারি। কোণ দেওয়া আছে 60 ডিগ্রি কোণ, খুবই সিম্পল ক্যালকুলেশন। এখন আমরা এখান থেকেই যেটা দেখব আমাদের মানগুলা, এখানে হচ্ছে আমাদের আমরা একবারে লিখতে পারি cos 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ। cos 60 ডিগ্রির মান যদি হাফ হয় তাহলে এই 2 সঙ্গে হাফ কেটে গেল, তাহলে থাকে আমাদের 56। জাস্ট এটা এখন আমরা কি করব, এটা যোগ করব। যোগ করলে আমাদের এখানে আমাদের মানটা হচ্ছে কত? 6 × 10 9 19, হাতে থাকলো 1, তাহলে 6 × 12 12 আর 4 16, অর্থাৎ 13। তাহলে আমরা বলতে পারি আমাদের যে রেজাল্টটা সেটা হবে R = 13n, 30 নিউটন। হ্যাঁ, তাহলে আমরা এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে জিনিসটা দেখাতে চাই, আমরা সহজ থেকে শুরু করেছি। অর্থাৎ আমাদের যে সূত্রগুলো আছে, এখানে বলের সামান্তরিক সূত্র, তারপর বলের সাইন সূত্র, তারপরে লম্বাংশের সূত্র, তারপরে আছে আমাদের লামির সূত্র। তো এগুলো ব্যবহার করে আমাদের প্রবলেম করতে হবে। তো আমাদের যেটা সঠিকভাবে জানতে হবে, আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে সেই প্রবলেমটা আমরা কোন ফর্মুলা ব্যবহার করে করতে পারি। তো এখন একই ধরনের প্রবলেম একাধিক সূত্রের মাধ্যমে করা যায়, কিন্তু আমাদের ব্যাপারটা মাথায় রাখতে হবে, আমাদের এমসিকিউ প্রশ্নের সময় যেহেতু সীমিত, তাহলে কাজে আমাদের যাতে খুব দ্রুত আমরা করতে পারি, তাহলে সেই ধরনের সূত্র আমাদের এখানে করতে হবে। তো যেহেতু এটা খুবই সিম্পল প্রবলেম, তাহলে আমরা এটা বলের সামান্তরিক সূত্র প্রয়োগ করে আমরা সহজেই এটা করতে পারলাম। তো আশা করি এটা তোমরা বুঝতে পারলাম। তাহলে আমাদের এটা রেজাল্ট হচ্ছে আমাদের 13 নিউটন। এরপরে আমাদের দ্বিতীয় যে প্রবলেম আছে, দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে আমাদের
দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে এখানেও প্রায় সেম প্রবলেম, জাস্ট এখানে শুধু মানটা হয়তো একটু আলাদা। 5p ও 4p মানে দুইটি বল একটি কণার উপর আলফা কোণে ক্রিয়া করে। তাহলে এখানে আমাদের দুটো বল দেওয়া আছে, একটা 4p একটা 5p। এবার এদের লব্ধি দেওয়া আছে। অ্যাকচুয়ালি আমরা যেটা করলাম আর এখন যেটা আমরা করব এই দুটোর মধ্যে বেসিক্যালি কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু আগেটার ক্ষেত্রে লব্ধি বের করতে বলা হয়েছে, এবার আমরা লব্ধি না, এবার আমাদের কোণ বের করতে হবে, অর্থাৎ বলের অন্তর্গত বা মধ্যবর্তী কোণ কত সেই কোণটা বের করতে হবে। এখানে আমাদের লব্ধি দেওয়া আছে √21p, √21p দেওয়া আছে আমাদের লব্ধির মান হলে আলফার মান কত, দ্যাট ইজ আলফা মানে বল দুটোর অন্তর্গত কোণ কত। তাহলে আমরা এখানে যে সূত্রটা দেখলাম এই সূত্রটাই আমরা প্রয়োগ করব। এই সূত্র প্রয়োগ করেই আমরা এই প্রবলেমটা করতে পারবো। শুধু আমাদের এখানে যেটা দেওয়া আছে বল দেওয়া আছে আর লব্ধির মান দেওয়া আছে, কোণ বের করতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা একবারে লিখি আমাদের লব্ধি স্কয়ার। লব্ধি আমাদের দেওয়া আছে, লব্ধি হচ্ছে √21p, লব্ধি স্কয়ার আমরা একবার স্কয়ার করে নেই। তো বল দুটো দেওয়া আছে আমাদের 4, 5p এবং 4p, একবারে আমি লিখলাম 25 প্লাস 16 প্লাস 2 ইন্টু 5 ইন্টু 4 cos আলফা। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীবৃন্দ cos আলফা আমরা ইচ্ছে করলে এটাকেও একবারে লিখতে পারি, লব্ধি স্কয়ার, অর্থাৎ হবে আমাদের লব্ধি স্কয়ার। ও সরি, এখানে কিন্তু ভুল লেখেছে, আমাদের বলগুলো কিন্তু পি আছে, তাহলে আমি এখানে পি দিতে হবে। হ্যাঁ, তাহলে বলগুলো হচ্ছে আমাদের পি। তাহলে এখন এখানে যদি আমরা পি দেই তাহলে হচ্ছে কত, পি স্কয়ার 16 পি স্কয়ার। তারপরে এখানে একবারে আমি পি স্কয়ার লিখি 5p ইন্টু 4p, হ্যাঁ 5p ইন্টু 4p। আর আমাদের লব্ধিটা হচ্ছে কত, বর্গ করলে 21p স্কয়ার। হ্যাঁ, তাহলে পি স্কয়ার সবার সাথে পি স্কয়ার আছে, পি স্কয়ার চলে গেল। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি 21 ইকুয়াল, এটা হবে আমাদের দুটো যোগফল 41, আর এটা হবে আমাদের 10 40 cos আলফা। হ্যাঁ, 40 cos আলফা, পি স্কয়ারকে আমরা আউট করলাম। এবার আমরা cos আলফার মান বের করতে চাই, দ্যাট ইজ 40 cos আলফা ইকুয়াল, এই দুটো ক্যালকুলেশন করলে আমাদের একটা হবে সাইড চেঞ্জ করলে -20, সাইড চেঞ্জ করলে এটা আমরা পাবো -20। তাহলে কাজে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি cos আলফা ইকুয়াল -half। আমাদের এটা জানা আছে cos 120 ডিগ্রির মান হচ্ছে আমাদের, cos 120 ডিগ্রির মান হচ্ছে -half। তাহলে এখান থেকে আমরা সহজে বের করতে পারছি আলফা ইকুয়াল 120 ডিগ্রি, আলফা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা সহজে আমাদের যে প্রবলেম দেওয়া আছে সহজে আমরা বলের সামুদ্রিক সূত্র প্রয়োগ করে আমরা কোণ বের করলাম। আগেরটার ক্ষেত্রে আমরা লব্ধি বের করেছি, ঠিক একই প্রবলেম। হ্যাঁ, আশা করি তোমরা এটা বুঝতে পারলা। হ্যাঁ, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 120 ডিগ্রি। হ্যাঁ, 120 ডিগ্রি। তারপরে এরপর আমরা আসি নেক্সট। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা লক্ষ্য করি আমাদের প্রায় একই ক্যাটাগরির অঙ্ক, আমরা ধীরে ধীরে একটু মানে বড় ধরনের অঙ্ক দিকে অগ্রসর হব। আমরা আপাতত সাধারণ অঙ্কগুলোই করছি। আবার সাধারণ অঙ্ক কিন্তু এগুলোও কিন্তু আমাদের অবশ্যই পরীক্ষার জন্য জানতে হবে। আমাদের এখানে দুটো বল দেওয়া আছে, একটা হলো 6 নিউটন, একটা 8 নিউটন, মানে দুটো বল এক বিন্দুতে পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে এদের লব্ধি কত। এটা কিন্তু আমাদের একবারে বলা যায় জ্ঞানমূলক প্রশ্ন। এখানে আমাদের দুটো বল যখন পরস্পর বিপরীতমুখী ক্রিয়াশীল হয়, অর্থাৎ বল দুটো পরস্পর বিপরীতমুখী ক্রিয়াশীল হওয়ার অর্থ হলো এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের কত, 180। বিপরীতমুখী হলে এদের মধ্যবর্তী কোণ হবে 180। আর
তারপরেও আমরা সহজভাবে যেটা জানি এই সূত্রগুলো আমাদের জানা আছে, দুটো বল যখন বিপরীতমুখী ক্রিয়া করে তখন তাদের লব্ধির মান হচ্ছে কত, লব্ধি আর ইজিক্যাল টু, আর কে যদি আমি লব্ধি ধরি, বল দুটো যদি পি এবং কিউ ধরি এবং যদি বলি পি বড়, যেহেতু এখানে বিপরীতমুখী বল দুটা অবশ্যই বড় ছোটর ব্যাপার আছে, একটা যদি আমি পি বলি আর একটাকে কিউ বলি, যদি বলি পি বড় কিউ ছোট, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে কত, আর ইজিক্যাল টু পি মাইনাস কিউ, আর ইজিক্যাল টু কত, পি মাইনাস কিউ। অর্থাৎ আমাদের তাহলে এই ক্ষেত্রে আমরা জানি যদি বল দুটা পরস্পর বিপরীতমুখী ক্রিয়াশীল হয়, এরকম বিপরীতমুখী ক্রিয়াশীল হয়, তাহলে বোঝা যাচ্ছে এই বল দুটার মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ যেহেতু আমাদের সামুদ্রিক সূত্রের ক্ষেত্রে cos আছে, তাহলে cos 180 মান হচ্ছে কত, -1, তাহলে কাজেই এই ক্ষেত্রে লব্ধির মান হয় আমাদের আর ইকুয়াল পি মাইনাস কিউ। লব্ধির মান হচ্ছে আমাদের কত, পি মাইনাস কিউ। অবশ্যই আমাদের এটা উল্লেখ করতে হবে পি গ্রেটার দেন কিউ। হ্যাঁ, এখন যদি আমি বলি কিউ বড়, তাহলে আমরা লিখবো কিউ মাইনাস পি, শর্ত দিব কিউ গ্রেটার দেন পি। তাহলে এখান থেকে আমরা সহজে বুঝতে পারছি লব্ধির মান, হ্যাঁ এখানে আমরা লব্ধির মানটা সহজে বের করতে পারছি। তাহলে এখানে আমাদের দুটো বল দেওয়া আছে, একটা 6 নিউটন, একটা হলো 8 নিউটন। তাহলে পি কে যদি আমরা 8 নিউটন ধরি, পি কে আমরা ধরলাম 8 নিউটন, আর কিউ কে আমরা ধরলাম 6 নিউটন, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে কত, 2 নিউটন। হ্যাঁ, 2 নিউটন। অর্থাৎ দুটো বল যদি বিপরীতমুখী ক্রিয়াশীল হয়, অর্থাৎ আমাদের 8n এবং 6n দুটো বল বিপরীতমুখী ক্রিয়াশীল আছে, তাহলে এদের লব্ধি হচ্ছে আমাদের 2n। হ্যাঁ, আমাদের দেখতে হবে সে রেজাল্টটাও আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি রেজাল্ট আমাদের আছে, হ্যাঁ 2n হচ্ছে আমাদের, অর্থাৎ 2 নিউটন হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে আমরা এবার দেখলাম সেটা দেখলাম দুটো বল যদি বিপরীতমুখী ক্রিয়াশীল হয় তাহলে তাদের সূত্র হচ্ছে লব্ধি ইজিক্যাল টু বৃহত্তর বল মাইনাস ক্ষুদ্রতর বল। এরপরে আমাদের বলা হচ্ছে সমবিন্দু দুটি বলের লব্ধি বৃহত্তম হয় যখন বল দ্বয়ের অন্তর্গত কোণ 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি। তা এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আগে যে প্রবলেমটা আমরা করালাম বা দেখলাম, এটা কিন্তু বলতে গেলে পরের প্রবলেমটা কিন্তু তার বলতে গেলে বিপরীত আর কি। আগেরটা ছিল আমরা যে সূত্রটা প্রয়োগ করলাম, এটাকে কিন্তু যদি বলা হতো এখানে ক্ষুদ্রতম লব্ধি বের করো, দুটো বল দেওয়া আছে 8 নিউটন এবং 6 নিউটন, এবং বল দুটো যদি বিপরীতমুখী ক্রিয়াশীল হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যে লব্ধিটা পাবো সেই লব্ধিটাকে বলা হয় ক্ষুদ্রতম লব্ধি। আর বল দুটো যখন একই দিকে ক্রিয়াশীল হবে তখন আমরা পাবো বৃহত্তম লব্ধি। বল দুটো একই দিকে ক্রিয়াশীল হলে বৃহত্তম লব্ধি। তাহলে বৃহত্তম লব্ধি সূত্রটা হচ্ছে কত, বলদ্বয়ের যোগফল। আর বলদ্বয়ের যোগফল, এবং এই দুটো বল যেহেতু একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ তারা সমমুখী একই দিকে ক্রিয়া করে, তখন তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি। তাহলে এগুলো আমরা জানি, সহজেই জানি আমরা। এর আগে সবাই আমরা ফিজিক্সও পড়েছি, তারপরে ম্যাথমেটিক্সও আছে, এসএসসি লেভেলেও ছিল ফিজিক্সে। তাহলে সেখানে আমরা জানি দুটো বল যদি একই দিকে ক্রিয়া করে তাহলে বল দুটোর মধ্যবর্তী কোণ হবে কত, 0। অর্থাৎ এই ক্ষেত্রে হয় বৃহত্তম লব্ধি। আর এখানে যেহেতু আমাদের বৃহত্তম লব্ধি দেওয়া আছে, তাহলে অবশ্যই বুঝতে হবে বল দুটা একই দিকে ক্রিয়া করেছে এবং তাদের মধ্যবর্তী কোণ হবে কত, 0। হ্যাঁ, আমাদের এখানে অপশনটা দেওয়া আছে, অপশনটা হচ্ছে 0 ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা পরের প্রবলেমটা দেখব। এবার আমরা বলতে চাচ্ছি আমাদের কোন বিন্দুতে ভারসাম্য সৃষ্টিকারী, অর্থাৎ সাম্য অবস্থায় বা ভারসাম্য সৃষ্টিকারী কোন বিন্দুতে ভারসাম্য সৃষ্টিকারী 1 নিউটন এবং 2 নিউটন মানে তিনটি বলের প্রথম দুটির অন্তর্গত বা অন্তর্ভুক্ত কোণ কত। তাহলে এখানে আমাদের তিনটা বল দেওয়া আছে এবং তিনটা বল ভারসাম্য সৃষ্টি করে। অর্থাৎ এখানে আমরা এখান থেকে সহজেই বুঝতে পারছি
যদি ভারসাম্যের ক্ষেত্রে 3টা বল দেওয়া থাকে এবং যে কোনো দুটো বলের মধ্যবর্তী কোণ যদি বের করা হয় বলতে বলা হয়, তাহলে লব্ধি হবে অন্য বলটা, লব্ধি হবে অন্য যে বলটা থাকবে সেটা। তাহলে এখানে আমাদের লব্ধি বের করতে বলা হয়েছে, অন্তর্ভুক্ত কোণ বের করতে বলা হয়েছে কোনটার? প্রথম দুটো বলের যদি অন্তর্ভুক্ত কোণ আমাদের বের করতে বলা হয়, তাহলে লব্ধি হবে আমাদের তৃতীয় বলটা হচ্ছে আমাদের 2 নিউটন। তাহলে এখানে আমাদের লব্ধি হচ্ছে 2 নিউটন আর বল দুটো হচ্ছে 1 নিউটন এবং 1 নিউটন। তাহলে এই ক্ষেত্রে আমরা অন্তর্ভুক্ত কোণ সহজে বের করতে পারবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানেও বুঝতে পারছি 3টা বল দেওয়া আছে, 2টা বলের অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে, কিন্তু তারা ভারসাম্য সৃষ্টি করেছে, অর্থাৎ এখানে আমরা তাহলে 2টা বলের মধ্যবর্তী কোণ বের করতে গেলে লব্ধি হবে তৃতীয় বলটা। তাহলে এইবার আমরা লব্ধির তার আগে আমরা বলতে চাই, বল দুটোর যদি অন্তর্ভুক্ত কোণ আলফা ধরি, তাহলে এখানে আমরা আবার বলের সামুদ্রিক সূত্র ব্যবহার করব। বলের সামুদ্রিক সূত্র ব্যবহার করলে লব্ধির হচ্ছে 2, অর্থাৎ 2 স্কোয়ার একবারে আমি লিখি, তাহলে আমি বেশি কাজ করতে পারবো। 2 স্কোয়ার মানে 4 ইকুয়াল টু 1 স্কোয়ার মানে 1 প্লাস 2 ইন্টু 1 cos আলফা। cos আলফা, তাহলে এখানে আমরা সহজে করতে পারি। তাহলে এখানে আমরা একটু ক্যালকুলেশন একবারে করি। 2 cos আলফা ইকুয়াল, লক্ষ্য করি এটা 2, তাহলে এইখানে 1 + 1 2, 2 এর সাথে 4 ক্যালকুলেশন করে আমরা 2 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা cos আলফা ইকুয়াল টু আমাদের 1, অর্থাৎ আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা একে যদি cos এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে এখানে লিখতে পারবো আমরা cos 0 ডিগ্রি, অর্থাৎ আলফা ইকুয়াল টু আমাদের রেজাল্ট হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি আমাদের অপশন আছে, আমরা এখানে সহজে দেখতে পারলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2টা বল যদি সাম্যাবস্থা সৃষ্টি করে বা ভারসাম্য সৃষ্টি করে, তাহলে 2টা বল যে কোনো দুটো বল যদি দেওয়া হয় বলা হয়, তাহলে লব্ধিটা হবে তৃতীয় বলটা। তাহলে আমরা যদি 1 এবং 1 নিউটন 2টো বল ধরি, তাহলে লব্ধিটা হবে তৃতীয় বলটা হচ্ছে আমাদের 2 নিউটন। তাহলে 2 নিউটন, এই ক্ষেত্রে আমরা বলের সামুদ্রিক সূত্র প্রয়োগ করলাম, অর্থাৎ 2 স্কোয়ার ইজিক্যাল টু 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 cos আলফা। এখান থেকে আমরা সহজে cos আলফার মান বের করলাম। হয় তাহলে এখান থেকে আমরা দেখলাম 2টো বল হচ্ছে 1 1 এবং লব্ধি হলো 2। এই ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্ত কোণ 1 এর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 0 ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ, অনেকে হয়তো ভাবতে পারো, তাহলে যেহেতু 2টো বলই একই বল, তাহলে কাজেই তাদের মধ্যবর্তী কোণ 0 হবে। এটা কিন্তু ভুল। কাজেই তুমি হয়তো দেখবা 1 1 এবং লব্ধিটা যদি 2 না হয়ে অন্য কিছু হতো, 2 না হয় 3 হতো বা 4 হতো, তাহলে কিন্তু অবশ্যই তুমি এই আলফার মান 0 পেতা না, অন্য কিছু পেতা। তাহলে কাজে এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হয়তো মনে করতে পারি 2টা বল একই রকম বল, তাহলে কাজেই তাদের মধ্যবর্তী কোণ কি হবে? 0 হবে। এটা কিন্তু ভুল ধারণা, এটা হবে না। এটা তুমি এটা পরীক্ষা করার জন্য অন্য কোনো বল নিয়ে এটা টেস্ট করতে পারো, তাহলে দেখবা অবশ্যই সেটা অন্য কোণ আসবে, 0 ডিগ্রি আসবে না। এটা হয়তো আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে, প্রবলেমের কারণে হয়তো আমাদের এখানে 0 ডিগ্রি আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের এখানে রেজাল্ট হচ্ছে আমাদের 0 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরের যে প্রবলেমটা আছে, প্রবলেমগুলো প্রায় কিন্তু কাছাকাছি, পার্থক্য খুবই সামান্য পার্থক্য। এবার বলছে কোন বিন্দুতে 3n ও 3n 5n এবং 7n মানে 3টি বল ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়া থেকে সাম্যাবস্থার সৃষ্টি করেছে। এখানে দেখো, আগে যে প্রবলেমটা দেওয়া ছিল সেখানে আমাদের যে বল দেওয়া ছিল, এখানে কিন্তু ঠিক একইভাবে বলা আছে, থেকে সাম্যাবস্থার সৃষ্টি করে। এখানে বলা হচ্ছে ক্ষুদ্রতর বল দুটির অন্তর্ভুক্ত কোণ কত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা বলের মধ্যে 3 নিউটন এবং 5 নিউটনটা হচ্ছে ক্ষুদ্রতর বল এবং 7nটা হচ্ছে বড় বল। তাহলে এখানে 3 নিউটন এবং 5 নিউটন বলের অন্তর্ভুক্ত কোণ আমাদের বের করতে হবে। তাহলে আর যেহেতু তারা সাম্য অবস্থায় বা ভারসাম্য সৃষ্টি করে, তাহলে এই দুটো বলের
এই দুটো বলের লব্ধি হবে 7 নিউটন। এই দুটো বলের লব্ধি হবে 7 নিউটন। ঠিক আগের মতনই আমাদের অন্তর্ভুক্ত কোণ বের করতে হবে, একই ফর্মুলা। হ্যাঁ, শুধু বলগুলো আলাদা। তাহলে এখানে আমরা সহজে করতে পারি। তাহলে আমাদের 7n অর্থাৎ আমাদের 7 স্কোয়ার লব্ধি স্কোয়ার ইজ ইকাল টু এখানে হচ্ছে আমাদের 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু, যদি অন্তর্ভুক্ত কোণ আলফা হয় তাহলে আমরা এটা পেয়ে যাব। এটা ক্যালকুলেশন করবো আমরা এবার। এখানে আমাদের আসছে 49 ইকুয়াল 9 প্লাস 25 প্লাস 30 cos আলফা। তো আমরা এখানে ক্যালকুলেশন করে নেই এই দুটার যোগফল 34। এখানে কি আচ্ছা 49 আছে, এটা ক্যালকুলেশন করলে 15 হবে আর কি। অর্থাৎ আমি একবারে লিখতে চাই 30 cos alpha is equal to 15 cos alpha is equal to হাফ। আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ। cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে আমাদের অন্তর্ভুক্ত কোণ, ক্ষুদ্রতর বলের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে সহজে আমাদের যে ফর্মুলা আছে বলের সামুদ্রিক সূত্র, তাহলে মূল কাজ হলো এখানে যদি বলগুলো সাম্যাবস্থার সৃষ্টি করে তাহলে দুটোকে আমরা যদি বল হিসাবে, সাধারণ বল হিসেবে চিন্তা করি, তাহলে তৃতীয় বলটা হবে লব্ধি বল। যে কোনো দুটো বলকে আমরা যদি বল হিসেবে চিন্তা করি তাহলে তৃতীয় বলটা হবে লব্ধি বল। এখানে যেহেতু বলা আছে ক্ষুদ্রতর বল দুটোর অন্তর্ভুক্ত কোণ, তাহলে 5 এবং 3 নিউটন এবং 5 নিউটনটা হচ্ছে আমাদের সাধারণ বল PQ, এবং 7 নিউটনটা হচ্ছে আমাদের লব্ধি অর্থাৎ R। তাহলে এখন আমরা বেগের বলের সামুদ্রিক সূত্র প্রয়োগ করে অন্তর্ভুক্ত কোণ বের করলাম। তাহলে আমাদের রেজাল্টের সাথে মিলে গেল 60 ডিগ্রি, আমরা সঠিকভাবে করতে পারলাম। এরপরে আসি আমরা এখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, যে উদ্দীপকটা একটা ফিগার। এখানে আমাদের বলা হচ্ছে, এখানে আমি চিত্রটা একটু আঁকি তাহলে এখানে বুঝতে সুবিধা হবে। পি বল, এখানে কোণ দেওয়া আছে আমাদের 135 এবং বলটা দেওয়া আছে 2√5 নিউটন। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 135 আর একটা দেওয়া আছে আমাদের 160। এই কোণটা দেওয়া আছে 120, এই কোণটা দেওয়া আছে আমাদের 120 এবং বলের মান দেওয়া আছে 2√2 নিউটন। 2√2 নিউটন। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীবৃন্দ, এই বিন্দুটা হচ্ছে আমাদের ও বিন্দু। আমাদের এখানে যে প্রশ্ন বলা হয়েছে, চিত্রে প্রদর্শিত ও বিন্দুতে সাম্যাবস্থায় থাকলে হ্যাঁ বলটির মান কত। তাহলে ও বিন্দুতে বল তিনটা বল আছে, একটা পি বল, একটা 2√5 বল আর একটা হচ্ছে 2√2 বল। তিনটা বল দেওয়া আছে এবং তারা ও বিন্দুতে সাম্যাবস্থায় থাকে। অর্থাৎ আমরা এখানে সহজে লামির সূত্র প্রয়োগ করে আমাদের প্রবলেমটা সলভ করতে পারি। লামির সূত্র প্রয়োগ করে, যেহেতু সাম্যাবস্থায় আছে, আমরা এখানে লামির সূত্র প্রয়োগ করতে পারি। তো আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের মান বের করতে হবে কার, পির মান বের করতে হবে। আমরা জানি লামির সূত্রটা হচ্ছে, আমরা যে বলটা নিব তার অনুপাতটা হবে অন্য দুটো বলের মধ্যবর্তী কোণের সাইন, তা আমরা যদি এখানে পি বল নেই, তাহলে পি বলটা হবে, পি বল আমাদের মূল উদ্দেশ্য কিন্তু পির মান বের করা। হ্যাঁ, পির মান বের করা। তাহলে আমরা প্রথমে পি বল নিলাম, অন্য দুটো বল হচ্ছে আমাদের এই দুটো বলের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আমাদের 120। এই দুটো বলের অন্তর্ভুক্ত কোণ 120। তাহলে অর্থাৎ
সাইন 120 ইকুয়াল, হ্যাঁ আমরা এখন লক্ষ্য করে এই কোণটা আমরা বের করে নেই, ইচ্ছা করলে আমরা এই কোণটাও ব্যবহার করতে পারি, তা আমরা চাচ্ছি এই কোণটা ব্যবহার করতে। তাহলে এই ক্ষেত্রে আমি এই বলটা নিব, অর্থাৎ 2√2 ভাগ সাইন, তাহলে আমি যে বল নিব অন্য দুটো বলের, অর্থাৎ এই বল এবং এই বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 135। আর একটা অনুপাত আমার যেহেতু আমার মূল টার্গেট হলো পি এর মান বের করা, আর এগুলো সবগুলোর মান আমাদের আমরা বের করতে পারবো, তাহলে কাজেই আমরা অন্য অনুপাতটা লিখতে চাই না। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি এই বলটা নিতাম 2√5 নিতাম, তাহলে আমাদের এই কোণটা বের করতে হবে। তাহলে এই কোণটা আমাদের 360 থেকে এই দুটো যোগফল বিয়োগ করতে হবে, তাহলে সেটা আর একটু কাজ করতে হবে, আমাদের সেটার প্রয়োজন নেই, আমরা এখান থেকে বের করে ফেলবো। তাহলে এখানে এর মানটা হচ্ছে আমাদের পি বাই সাইন 120 মান আমরা জানি, যদি না অবশ্যই এখন আমরা সবাই ক্যালকুলেটর ব্যবহার করি, কাজে সহজে বের করতে পারবো। এটার মান হচ্ছে √3/2 আর এর মান হচ্ছে আমাদের 2√2 আর সাইন 135 যদি আমি আমার মনে না থাকে, যদি আমার ক্যালকুলেটরে না থাকে, তাহলে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে বুঝতেই পারছি এটার মান হচ্ছে আমাদের, যেহেতু 90 ডিগ্রি আছে, তাহলে এটা হবে আমাদের cos 45 ডিগ্রি, আর cos 45 ডিগ্রির মান আমাদের জানা আছে 1/√2, এটার মান হচ্ছে 1/√2। হ্যাঁ, তাহলে আমাদের কাজ হয়ে গেল, আমাদের মূল কাজ হলো পি এর মান বের করা। তাহলে আমরা যেটা করতে পারি, পি কে একদিকে রেখে অন্যগুলোকে আমরা এই সাইডে নিয়ে যাই, এক সাইডে নিয়ে যাই, তাহলে এটা উল্টে গেলে √2 সাথে এটা গুণ হবে, অর্থাৎ এটা রেজাল্ট হবে কত? 4। এটা রেজাল্ট হবে 4 গুণন, হ্যাঁ 4 গুণন √3 ভাগ 2। হ্যাঁ, √3টা এই পাশে সাইড চেঞ্জ করলে গুণন হবে, আর 2টা ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা মান পেয়ে যাচ্ছি √3/2। হ্যাঁ, আমরা এখন দেখবো এই ধরনের অপশন আছে কিনা। এই ধরনের অপশন √3/2, তাহলে হয়তো আমাদের কোথাও একটু ভুল হয়েছে। হ্যাঁ, এখানে ক্যালকুলেশন আমরা ভুল করেছি, তাহলে আমরা আবার একটু চেক করি। তাহলে এখানে আমরা 2√2, তাহলে এখানে আমাদের এর মান হচ্ছে আমাদের cos 45 ডিগ্রির মান 1/√2 ঠিকই আছে। তাহলে এটা কত হয়? এটা 4 ঠিকই আছে, 4√, তাহলে আমরা এখানে একটু চেক করে, এখানে ভুল হতে পারে। সাইন 120 মানে হচ্ছে আমাদের কত? সাইন 120 মানে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কত? cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান হচ্ছে কত আমাদের? cos sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। হ্যাঁ, আমরা কিন্তু সেটাই লিখেছি, √3/2। হ্যাঁ, তাহলে আমরা এখানে আমাদের ক্যালকুলেশনটা আর একটু চেক করি আমরা। হ্যাঁ, এটা যদি আমরা এইভাবে লিখি, 2টা উল্টে গেল, তাহলে 2p ভাগ √3 ইকুয়াল, এটা উল্টে গেলে এটা উপরে যাবে, তাহলে এখানে হবে 2√2 ইন্টু √2, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 4। হ্যাঁ, তাহলে আমাদের তো আচ্ছা, আমরা একটু ভুল করেছি, এই √3 কে ভাগ দিয়েছিলাম, √3 গুণনে আছে, আর 2 সাথে 4 কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি p = হ্যাঁ, তাহলে 2 যদি ভাগ করে দেই, তাহলে এখানে 2 থাকে, তাহলে রেজাল্ট হচ্ছে 2√3। হ্যাঁ, এবার ঠিক আছে, আগেও ঠিক ছিল, আমাদের সামান্য একটু ভুল হয়েছে। তাহলে 2√3 নিউটন, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। আমাদের রেজাল্ট এখানে আছে, গ নাম্বার রেজাল্ট হচ্ছে আমাদের মূল রেজাল্ট।
তাহলে আমরা আমাদের রেজাল্ট পেয়ে গেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটাও আমরা সহজে বুঝতে পারলাম। এখানে আমরা যেহেতু 3টা বল দেওয়া আছে এবং তারা সাম্যাবস্থার সৃষ্টি করে, তাহলে আমরা এখানে লামির সূত্র প্রয়োগ করে পি বলের মান বের করলাম। হ্যাঁ, অন্য বল দুটো আমাদের দেওয়াই আছে, পি বলের মান বের করলাম। হ্যাঁ, তাহলে আমরা এই ধরনের প্রবলেম আমরা সিকিউতেও দেখেছি, এখানে এমসিকিউতেও দেখলাম। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে, সেই চিত্রটাই হলো আমাদের উদ্দীপক। আমি চিত্রটাকে একটু এখানে লিখি। এখানে আমাদের ও এ, ও বি, আর এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, একটা 30 ডিগ্রি কোণ। এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, এইবার আমাদের এখানে যেটা বের করতে বলা হয়েছে, ও এ বরাবর পি বলের লম্বাংশ। এখানে আমাদের বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন, বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। তাহলে এখানে আমাদের ও এ বরাবর পি বলের লম্বাংশ, পি বল এখানে আমরা দেই, পি বলের লম্বাংশ। তাহলে লম্বাংশের সূত্র আমরা জানি। তাহলে ও এ বরাবর এই দুটোর মধ্যবর্তী কোণ হবে 30 ডিগ্রি, এবং ও এ বরাবর অর্থাৎ ভূমি বরাবর হবে আমাদের সূত্রটা হচ্ছে কত, ভূমি বরাবর হবে কস। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে ও এ বরাবর পি বলের লম্বাংশ, ও এ বরাবর, আমি কথাগুলো অত লিখবো না, আমি শুধু রেজাল্টটা লিখবো। ও এ বরাবর পি বলের লম্বাংশ হচ্ছে আমাদের প্রথমটার জন্য লম্বাংশ হচ্ছে পি কস, এখানে অ্যাঙ্গেলটা দেওয়াই আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি মানে হচ্ছে √3/2, অর্থাৎ একবারে লিখি পি √3/2। তাহলে এই অপশনটা আমাদের আছে, তাহলে এটা ঠিক আছে। পি √3 বা √3p একই কথা, পি √3/2 এই অপশনটা আছে। তাহলে ও এ বরাবর পি বলের লম্বাংশ হচ্ছে পি √3/2, এটা ঠিক আছে। এইবার বলা হচ্ছে ও বি বরাবর পি বলের লম্বাংশ। হ্যাঁ, এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গাতে একটু আমরা খেয়াল করি, ওবি বরাবর, ওবি কিন্তু আমাদের দেওয়া আছে কি লম্ব বরাবর, আর আমরা যেটা আগে বিশ্লেষণ করলাম ও এ বরাবর, এটা হলো ভূমি বরাবর। তাহলে লম্বাংশের সূত্র হচ্ছে ভূমি বরাবর হলে কস, আর লম্ব বরাবর হলে কি হবে, সাইন হবে। তাহলে আমরা বলতে পারি ওবি বরাবর পি বলের লম্বাংশ, ওবি বরাবর পি বলের লম্বাংশ হচ্ছে পি সাইন, এখানে এবার হবে আমাদের সাইন সূত্র, সাইন পি সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে আমরা এখান থেকে একবারে পেয়ে যাচ্ছি p/2। তাহলে এটাও ঠিক আছে। হ্যাঁ, তাহলে এই অপশনটাও ঠিক আছে। এরপরে আমাদের বলা হয়েছে ওসি বরাবর পি বলের লম্বাংশ। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, এবার খেয়াল করি, ওসি বরাবর, ওসি রেখাটার ক্রিয়া দিক এবং পি বলের ক্রিয়া দিক একই। হ্যাঁ, দুটার দিক একই হলে, দুটার দিক যদি একই হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে কত, 0। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি ওসি বরাবর পি বলের লম্বাংশ হবে, ওসি বরাবর পি বলের লম্বাংশ হবে পি cos 0 ডিগ্রি, পি cos 0 ডিগ্রি। তাহলে ওসি বরাবর পি বলের লম্বাংশ হচ্ছে পি cos 0 ডিগ্রি, আর cos 0 এর মান আমাদের জানা আছে 1। তাহলে আমরা এখানে শুধুমাত্র পি পেয়ে যাচ্ছে। হ্যাঁ, এই অপশনটাও আমাদের আছে। তাহলে আমরা বলতে পারি আমাদের 3টা অপশনেই সঠিক, 3টা অপশনেই সঠিক। তাহলে এটার উত্তর হবে ঘ, এটার উত্তর ঘ। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পারলে লম্বাংশের সাহায্যে কিভাবে আমরা মান বের করতে পারি, সেটা আমাদের জানা আছে। তারপর আবার আমরা একটু রিপিট করলাম, এখান থেকে আমরা আরো একটু জানতে পারলাম। এরপরে নেক্সট প্রবলেম আমরা দেখি।
হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের একটা চিত্র দেওয়া আছে, একটা সামান্তরিক দেওয়া আছে। সেই চিত্রটাও আমরা একবার একটু অঙ্কন করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা চিত্রটা আঁকি। এটা একটা সামান্তরিক। এটা একটা আনুমানিক একটা চিত্র আঁকলাম। এখানে ও এক্স, ও এক্স, এটা হচ্ছে আমাদের ও ওয়াই, ও এ, এটা হচ্ছে আমাদের ও বি, ও সি দেওয়া আছে, লব্ধিটা দেওয়া আছে আর। বলদয়ের অন্তর্গত কোণ দেওয়া আছে আমাদের, বলদয়ের অন্তর্গত কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, অন্তর্গত কোণ 60 ডিগ্রি। তারপরে এখানে পি বলের মান দেওয়া আছে, পি ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 20 নিউটন, পি দেওয়া আছে 20 নিউটন, আর কিউ দেওয়া আছে 15 নিউটন দেওয়া আছে। এটা আমাদের প্রশ্ন। তাহলে আমাদের প্রথম কাজ হলো বলা হয়েছে চিত্রে প্রদর্শিত আর এর মান বের করা। অর্থাৎ এটা সিম্পল প্রশ্ন। আমরা প্রথম যে প্রশ্নটা করেছিলাম সেই একই ধরনের প্রশ্ন। দুটো বল দেওয়া আছে, মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তার লব্ধি কত। দুটো বল দেওয়া আছে, মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তাহলে তার লব্ধি কত। তাহলে এটা শুধু আমরা সূত্রটা হচ্ছে আমাদের কি, লব্ধি আর ইজিক্যাল টু, একবারে লিখি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। অর্থাৎ পি স্কোয়ার মানে হচ্ছে 20 স্কোয়ার, অর্থাৎ 400 প্লাস কিউ হচ্ছে 15 স্কোয়ার, অর্থাৎ 225 প্লাস 2 ইন্টু 20 ইন্টু 15 ইন্টু cos 60 ডিগ্রি। একবারে আমরা লিখি cos 60 ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ। তাহলে cos 60 ডিগ্রির মান হাফ যদি হয়, তাহলে আমরা এখান থেকে এদিকে সরে আসি। এখানে আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে এখানে আমাদের এটা হচ্ছে 82 আর এই হাফ চলে যাবে। তাহলে এখানে আমরা পাবো 300, অর্থাৎ 300 পাবো, 300, 400, 700, 800, 900, 925। একবারে আমি লিখলাম 925। 925। অবশ্যই তোমরা ক্যালকুলেটরে এটা ক্যালকুলেশন করলে সহজে আমরা পেয়ে যাব 925 এর রেজাল্ট কত। তাহলে এটা সম্ভবত হবে এইরকম। তো আর এটা যদি আমরা 25 ইন্টু 37, 25 ইন্টু 37, এটার উপর রুট আছে, তাহলে এটার রেজাল্ট আসছে 5√37। যাই হোক, এটা ক্যালকুলেশন করলেই, ক্যালকুলেটরে চাপ দিলে আমরা রেজাল্ট পেয়ে যাব, এর জন্য ওরিট হওয়ার কিছু নেই। তাহলে আমাদের মূল প্রশ্ন হলো দুটো বল দেওয়া আছে, তার মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তার লব্ধি কত। এটা বের করলাম। কিন্তু আমাদের এই চিত্রের সাহায্যে দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমাদের কিউ এর লম্বাংশ কত। ও ওয়াই বরাবর কিউ এর লম্বাংশ কত, এটাই আমাদের মূল প্রশ্ন। তাহলে আমাদের মূল কাজ হলো ও ওয়াই বরাবর কিউ বলের লম্বাংশ। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা একটু লক্ষ্য করি, এখানে আমাদের ও ওয়াই বরাবর, অর্থাৎ আমাদের ও ওয়াই বরাবর মানে লম্ব বরাবর, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি ও ওয়াই বরাবর, অথবা বলতে পারি অথবা ও ওয়াই এর উপর লম্ব বরাবর লম্বাংশ। তাহলে আমরা বলতে পারি ও ওয়াই বরাবর অথবা ও এক্স বরাবর ও এক্স এর উপর লম্ব বরাবর। আমরা যখন ও এক্স বলবো তখন বলবো ও এক্স এর উপর লম্ব বরাবর কিউ এর লম্বাংশ। কিউ এর মান দেওয়া আছে আমাদের। কিউ এর লম্বাংশ হচ্ছে কত, বলটা নিব, কিউ বল হচ্ছে আমাদের 15 ইন্টু, তাহলে 15 ইন্টু
তাহলে যেহেতু লম্ব হলে কি হয়, যদি ভূমি বরাবর বিশ্লেষণ করি তখন আমরা কস পাবো, আর যখন লম্ব বরাবর বিশ্লেষণ করব তখন আমরা পাবো সাইন। তাহলে আমরা বলতে পারি এখানে সাইন আমাদের কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। আশা করি শিক্ষার্থীবৃন্দ এটা তোমরা বুঝতে পারলা। এখানে আমাদের ওয়াই বরাবর, অথবা বলতে পারি ওয়াই বরাবর অথবা ওএক্স এর উপর লম্ব বরাবর। ওএক্স এর উপর যখন ওএক্স বরাবর হবে তখন কস, আর যখন ওএক্স এর উপর লম্ব বরাবর হবে তখন হবে সাইন। অর্থাৎ বল ইন্টু সাইন, যে তার বলগুলোর মধ্যবর্তী কোণ। এখানে মধ্যবর্তী কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 15 ইন্টু সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, অর্থাৎ আমাদের রেজাল্ট হচ্ছে 15 √3/2, 15 √3/2। হ্যাঁ, তাহলে আমাদের রেজাল্ট মিলে গেল। রেজাল্ট হচ্ছে আমাদের আগের রেজাল্টটা, এবার রেজাল্ট হচ্ছে আমাদের গ, অর্থাৎ 15√3। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে আমি একটু বলে, আমাদের এখানে যে প্রশ্ন আমরা হয়তো খেয়াল করি, আমাদের 4টা অপশন দেওয়া থাকে। এখানে দেখো 4টা অপশন যে দেওয়া থাকে, 4টা অপশনেই কিন্তু যে ভুল করবে অন্য 3টা অপশনেও কিন্তু সে যেতে পারে। যেমন এখানে আমরা লক্ষ্য করি 5n কেন দেওয়া হলো, 5n এটা কিভাবে আসতে পারে। এখানে আমরা লক্ষ্য করি চিত্রে আমাদের 20 আছে, এটা 15 আছে। কেউ যদি মনে করে হয়তো যেহেতু এই বলের লব্ধি বের করতে বলা হয়, এই বলের লম্ব অংশ বের করতে বলা হলো, তাহলে আমরা এটা থেকে এটা বাদ দিই। তাহলে 20 থেকে যদি 15 বাদ দিই তাহলে একটা অপশন আমরা পেয়ে যাচ্ছি কত, একটা অপশন তাহলে 5n, একটা অপশন হচ্ছে কত 5n। তাহলে এটা যেহেতু কোনো ছাত্র ভুল করে দেখলো এই রেজাল্টটা আমি ভুল করলাম, যে ভুল করার পর যে রেজাল্টটা আসলো সেই রেজাল্টটা এখানে আসে, যেহেতু রেজাল্টটা আসে তখন সে মনে করবে এটাই বোধহয় সঠিক রেজাল্ট। তারপর শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা দ্বিতীয়টার দিকে আসি, 15/2। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে খেয়াল করি, এখানে আমি সাইন 60 ডিগ্রি লিখেছি। যদি কেউ সাইন না লিখে যদি এটা কস ব্যবহার করতো, হয়তো যদি বলে এটা সাইন না লিখে যদি কস লিখতো, তাহলে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হচ্ছে কত, cos 60 ডিগ্রি মানে হাফ, তখন হচ্ছে কত 15 ইন্টু হাফ, অর্থাৎ 15/2। দেখো খেয়াল করো, তাহলে এই রেজাল্টটা কিন্তু এখানে আসে। তাহলে হয়তো শিক্ষার্থী মনে করতে পারে তাহলে এটাই তার রেজাল্ট। তারপরে শেষ যেটা দেওয়া আছে 15n, যেহেতু হয়তো মনে করতে পারে কিউ এর মান 15n আছে, যেহেতু আমি কিউ এর লম্বাংশ বের করতে বলছি, তাহলে সে হয়তো ধরে নিতে পারে হয়তো কিউ এর যে মানটা দেওয়া আছে, কিউ বলের যে মানটা দেওয়া আছে এটাই হচ্ছে কিউ এর লম্বাংশ। সেই ক্ষেত্রে সে 15nটাও ব্যবহার করতে পারে। দেখো রেজাল্ট সেটাও কিন্তু দেওয়া আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে যে 4টে যে অপশন দেওয়া আছে, আমরা কিন্তু ক্যালকুলেশন করে 4টা অপশনে যেতে পারি, সেটা ভুল হোক বা সঠিক হোক। ভুল হলেও একজন স্টুডেন্ট ভুল করে যে রেজাল্টগুলো পাবে সবগুলোই কিন্তু আছে। তাহলে কাজেই সেজন্য সঠিক সূত্র জেনে আমাদের প্রবলেমটা করা, না হলে আমি হয়তো ভুল সূত্র করে দেখলাম, ভুল সূত্র প্রয়োগ করে দেখলাম রেজাল্ট চলে আসছে, কিন্তু রেজাল্ট আসলেও সেই রেজাল্টটা কিন্তু সঠিক রেজাল্ট না। এরপরে আমরা আসি পরের প্রবলেম। লক্ষ্য করে আমাদের এখানে দুটো বল দেওয়া আছে, 2n এবং 5m, মানে দুটো বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করে। দুটো বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করে, তাদের লব্ধির মান কত? তাহলে এখানে সহজ জিনিস, আমরা এখানে মুখে বলতে পারি, মুখেই বলতে পারি। দেখো লক্ষ্য করো, দুটো বল দেওয়া আছে, দুটো বলের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু বল দুটো লম্বভাবে ক্রিয়া করে, তাহলে আমি যদি দুটো বল যেহেতু দেওয়া আছে আর লব্ধি চাওয়া হয়েছে, আর যেহেতু লম্বভাবে ক্রিয়া করে, তাহলে মধ্যবর্তী কোণ দেওয়া আছে, তাহলে আমরা বলের সামুদ্রিক সূত্র প্রয়োগ করলে আমরা লিখতে পারি r = √2² প্লাস 5 স্কোয়ার, অর্থাৎ 4 প্লাস 5 স্কোয়ার মানে 25, অর্থাৎ 29। আর এর সাথে আছে 2 ইন্টু n, 2 ইন্টু 2 ইন্টু কত 5 ইন্টু কত cos 90 ডিগ্রি। যেহেতু বলয়ের অন্তর্ভুক্ত কোণ হবে লম্বভাবে ক্রিয়া করে, মানে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ cos 90 ডিগ্রি হচ্ছে আমাদের কত 0। তার মানে আমাদের শেষ যে পার্টটা সেটা থাকছে না, থাকছে কি
আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই অংশটাই আমরা পেয়ে যাচ্ছি। তো এই অংশটার মান হচ্ছে 4 প্লাস কত, রুট ওভার 4 প্লাস 25 অর্থাৎ 29। তাহলে আমরা এখান থেকে দেখো সহজেই আমরা এই কাজটা করতে পারছি। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই প্রবলেমটাও বুঝতে পারলা। এরপরে এরপরেরটা আমরা একটু দেখি। হ্যাঁ, এরপরেরটা বলা হয়েছে কি, এরপরেরটা বলা হয়েছে সমমানী দুটি বলের বর্গ, সমমানী দুটি বলের বর্গ বলদ্বয়ের গুণফলের 3 গুণ, বলদ্বয়ের গুণফলের 3 গুণ, এদের মধ্যবর্তী কোণ কত? হ্যাঁ, তাহলে আমরা এটা একটু দেখি, শর্তটা দেখি। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটা আমরা একটু প্রয়োগ করি। তাহলে আমাদের দুটো বল দেওয়া আছে, বল দুটো হচ্ছে দুটো বলে যদি আমরা পি ধরি, দুটো বলে পি ধরি, তাহলে প্রথমে বলা আছে, আর লব্ধিকে যদি আমি আর ধরি, তাহলে এখানে বলা হচ্ছে দুটি বলের লব্ধির বর্গ। তাহলে লব্ধিকে বর্গ করলাম, লব্ধির বর্গ হবে বলদের গুণফলের 3 গুণ। বল দুটোকে যেহেতু সেম বল গুণ করলে কি আমরা পাবো, দুটো বল যদি যেহেতু দুটো বলে পি বল গুণ করলে আমরা পাবো পি স্কয়ার, এবং এটা লব্ধিটা কত কয় গুণের সমান হবে, 3 গুণের সমান হবে। অর্থাৎ একটু ভালো করে লিখি, এটা হচ্ছে কত, তাহলে 3 পি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বল দুটো দেওয়া আছে আমাদের, দুটো বলে আমরা পি পি ধরলাম, বল দুটোর গুণফলকে 3 গুণ হবে লব্ধির বর্গের সমান, লব্ধিটাকে আর ধরলে আর স্কয়ার ইজ ইকুয়াল টু 3 পি স্কয়ার। হ্যাঁ, এখন আশা করি আমরা বাকি অংশটাকে সহজে করতে পারবো। এখন আমরা বলের সামুদ্রিক সূত্র প্রয়োগ করি, অর্থাৎ লব্ধি স্কয়ারের পরিবর্তে আমি লিখবো, লব্ধি স্কয়ার দেওয়া আছে, তাহলে এর পরিবর্তে লিখবো 3 স্কয়ার, 3 পি স্কয়ার ইজ ইকুয়াল টু, দুটো বলে পি বল অর্থাৎ পি স্কয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কস, অন্তর্ভুক্ত কোণ আমি আলফা ধরলাম, তাহলে কস আলফা। অর্থাৎ তাহলে আমরা এখান থেকে আসতে পারি, সবার সাথে পি স্কয়ার আছে, এটা ক্যান্সেল হয়ে যাবে, আর এখানে 1 1 2, এখানে 3 অর্থাৎ 1 থাকে। 1 ইজ ইকুয়াল টু 2 কস আলফা, অর্থাৎ কস আলফা ইকুয়াল টু হাফ, মানে কস 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আলফা ইকুয়াল 60 ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের মূল প্রশ্ন হলো প্রশ্নটা বুঝা। প্রশ্নটা যদি বুঝতে পারি, ক্যালকুলেশন, এটা আমরা সবাই জানি এই ক্যালকুলেশন করা। তাহলে শুধু প্রথমেই দুটো বল সমমানের বল, দুটো বলে আমি পি ধরলাম, এখানে শর্তটা আছে লব্ধিটা হবে বলদ্বয়ের গুণফলে 3 গুণ। তাহলে সেই শর্ত থেকে আমরা দেখলাম লব্ধি যদি আর ধরি, বল দুটোকে যদি পি ধরি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে লব্ধির মান পেয়ে যাচ্ছে আর স্কয়ার ইজ ইকুয়াল টু 3 পি স্কয়ার। আর বাকিটা তো আমরা বুঝতেই পারছি। তাহলে আমরা রেজাল্ট আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের আসি, হ্যাঁ এখানে দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের বলা আছে এক বিন্দুতে পরস্পর আলফা কোণে ক্রিয়ারত পি কিউ বলদ্বয়ের লব্ধি আর, দুটো বল পি এবং কিউ দেওয়া আছে, তার লব্ধি দেওয়া আছে আর, অন্তর্ভুক্ত কোণ আলফা দেওয়া আছে। এটা গেল প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন বলা হচ্ছে পি ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর, তিনটা বলে আবার সমান দেওয়া আছে। তার মানে লব্ধির মানও পি, যদি আমি মনে করি পির মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে লব্ধির মানও পি ধরবো, বল দুটো উভয় বলকে আমরা পি ধরবো, তাহলে সেই ক্ষেত্রে তাদের অন্তর্ভুক্ত কোণ কত। হ্যাঁ, আমি শুধু এখানে সূত্রটাই লিখি। তাহলে তিনটা বলে আমাদের লব্ধি বল পি, বাকি দুটো বলকেও আমরা পি ধরবো। অর্থাৎ তাহলে আমি লিখতে পারি পি স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস টয়েস পি কস আলফা। আশা করি বাকিটা অবশ্যই তোমরা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবা। হ্যাঁ, আমি পরের প্রবলেমে যাই। পরের প্রবলেম দেওয়া আছে এক বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুটি বলের বৃহত্তরটি বলটির মান দেওয়া আছে 10 N, অর্থাৎ 10 নিউটন। বড় বলটার মান দেওয়া আছে 10 নিউটন এবং এদের লব্ধি ক্ষুদ্রতর বলটির উপর লম্ব।
লব্ধির মান কত। তাহলে আমাদের এখানে এটার একটা চিত্রের প্রয়োজন আছে, তাহলে আমরা ব্যাপারটা সহজেই বুঝতে পারবো। আমরা আগে দুটো বলের মধ্যবর্তী কোণ হলো 120 দেওয়া আছে, আমরা সেইভাবে চিত্রটা আঁকি। বৃহত্তর বলটা দেওয়া আছে 10, বৃহত্তর বলটা দেওয়া আছে 10 নিউটন। আমি এটা ইন্ডিকেট করলাম, যেহেতু 160 ডিগ্রি, তাহলে আমি ওইরকম একটা মোটামুটি একটা চিত্র আঁকলাম। এটা আমাদের ক্ষুদ্রতর বল, হ্যাঁ ক্ষুদ্রতর বল। এইবার বলা আছে আর এই মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের 120, বলদ্বয়ের অন্তর্গত কোণ হচ্ছে 120। তারপরে বলা হচ্ছে এবং এদের লব্ধি ক্ষুদ্রতর বলের উপর লম্ব। তাহলে লব্ধিটা হবে এই ক্ষুদ্রতর বলের উপর লম্ব। তাহলে আমরা ওইভাবে চিত্রটা আঁকি। এটা মোটামুটি আঁকলাম। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধি, এটা হচ্ছে লব্ধি। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের তাহলে 90 ডিগ্রি। এই কোণটা 90 ডিগ্রি, যেহেতু লম্ব, তাই এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা এটা বুঝতে পারছি সহজে। এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। হ্যাঁ, হয়তো একটু 30 ডিগ্রি বড় মনে হচ্ছে, কিন্তু এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে বলা হচ্ছে লব্ধির মান। হ্যাঁ, এই যে লব্ধির মান আমরা বের করব। হ্যাঁ, তাহলে আমাদের সবগুলো কোণ দেওয়া আছে। এখন প্রশ্ন হলো আমরা এটা কোন সূত্র প্রয়োগ করব। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, কোন সূত্র প্রয়োগ করব? অনেক ধরনের সূত্র আছে। এখন আমরা কোন সূত্র, আমরা কিন্তু এখানে যদি বলের সামুদ্রিক সূত্র প্রয়োগ করি সেখানেও আমরা কাজ করতে পারবো। যদি লম্বাংশ সূত্র ব্যবহার করি সেটা তো আমরা রেজাল্ট পেয়ে যাব। যদি বলের সাইন সূত্র প্রয়োগ করি তাহলে সেটার মাধ্যমেও আমরা রেজাল্ট পেয়ে যাব। তাহলে আমরা এখানে সাইন সূত্রে প্রয়োগ করি, অর্থাৎ আমি প্রথমে লিখলাম হলো r ডিভাইডেড বাই, হ্যাঁ আর অর্থাৎ আমি জানি সাইন সূত্র হচ্ছে যে বল নিব অন্য দুটো বলের অন্তর্গত কোণে সাইন। তাহলে আর নিলে অন্য দুটো বল হচ্ছে আমাদের এই বল, আমার বলটাকে এখানে নাম দিয়ে দরকার নেই। এই বল এবং এই বলের অন্তর্গত কোণ হচ্ছে আমাদের 120, অর্থাৎ সাইন 120 ইকুয়াল। তারপরে এই বলটা আমরা হবে না, আর কয় মিনিট আছে?